ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকে অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে একটা ভিডিওতে এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট নিয়ে ডিসকাস করেছি। তিনটে ব্যাংকের রেজাল্ট আজকেই ডিক্লেয়ার হয়েছে। তো যারা যেই ব্যাংকটা হোল্ড করছেন, যেই ব্যাংকের শেয়ার হোল্ড করছেন, তারা কিন্তু দেখে নিতে পারেন যে কোন ব্যাংক কীরকম পারফরমেন্স করেছে কোয়ার্টার ওয়ানে। তার পাশাপাশি স্যার রিনিউয়াল সেক্টরে একটা কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যেখানে কোম্পানিটার রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। ভালো কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো করছে, অলরেডি ভালো রিটার্ন দিয়েছে। এই কোম্পানি নিয়ে কিন্তু ডিসকাশন করেছি, মন্ডেতে ধামাকা করতে পারে। তো যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। যারা লং টার্ম ইনভেস্টার তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। স্যার, রেলের সেক্টরের কোম্পানি, আরবিএনএল নয়, আইআরএফসি নয়, ইরকন ইন্টারন্যাশনাল নয়, কোম্পানিটা কিন্তু কি করেছে, স্প্লিট ঘোষণা করেছে 1:10, অর্থাৎ একটার বদলে 10টা শেয়ার। ফেস ভ্যালু কত ছিল? ফেস ভ্যালু 10 ছিল, সেই ফেস ভ্যালু 1 হতে চলেছে। তো এটা অফিসিয়ালি খবর, যেখানে কোম্পানি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে স্প্লিট। তো একটার বদলে 10টা শেয়ার হতে চলেছে। তো কোম্পানির নাম কি? চলুন কোম্পানির নাম দেখে নিই, যে KR রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। অর্থাৎ কোম্পানিটার কিন্তু ইঞ্জিনিয়ারিং, রেলে তো এক্সপোজার রয়েছেই, ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে। তো চলুন আমরা অ্যাট ফার্স্ট দেখে নিই যে কোম্পানিটা কাজ কী করে। তার আগে দেখে নেবো যে দেখুন, মার্কেট ক্যাপ কিন্তু অনলি ফর 1000 কারোর, জাস্ট বলতে পারেন যে স্মল ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে। তো খুবই রিস্কি কোম্পানি। তো যারা রিস্ক নিতে প্রস্তুত তারা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। অ্যাট ফার্স্ট কিন্তু বলে রাখলাম। দেখুন, এক বছরে কোম্পানিটা কিন্তু 4%, অনলি ফর 4% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তো স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে জাস্ট প্রবেশ করেছে কোম্পানিটা। তো এরকমই কিন্তু চাল দেখাতে পারে, এটা মাথায় রাখবেন। দেখুন, হাই থেকে দেখলে দেখা যাবে 41% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু স্যার আমরা যদি এর থেকে একটু বেশি দেখি, অর্থাৎ 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 41% পড়ার পরেও কোম্পানিটা 3115% রিটার্ন দিয়েছে। যেখানে রিটার্নটা দেখতে পারবেন কোম্পানি কিন্তু রকেটের মতন উপরে ছুটেছিল। কেন? কারণ কারণ রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে গভর্নমেন্ট, তো এই কোম্পানিটাও অর্ডার পেয়েছিল। দেখুন, ইঞ্জিনিয়ারিং, তার পাশাপাশি প্রোকিউরমেন্ট, তার পাশাপাশি দেখলে দেখা যাবে কনস্ট্রাকশন, রেলের কনস্ট্রাকশনের কাজ করে কোম্পানিটা, কমিশনিংয়ের কাজ করে কোম্পানিটা। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটার কিন্তু এক্সপোজার রেলের দিকেই রয়েছে, অর্থাৎ রেলের কাজ কোম্পানিটা করে। তো স্যার গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো এই কোম্পানিটা প্রবলেম কোথায় বলুন তো? কোম্পানিটার প্রবলেম হচ্ছে ছোটো কোম্পানি, কন্টিনিউয়াসলি যে আরবিএনএল বলুন বা ইরকন ইন্টারন্যাশনালের মতন অর্ডার পাবে সেরকম ব্যাপার নয়। এই কোম্পানিটা হয়তো কোনো এক সময় ভালো অর্ডার পাচ্ছে, আবার অর্ডার পাচ্ছে না কোনো কোয়ার্টারে। তো এরকমই হচ্ছে এই কোম্পানিগুলোর বৈশিষ্ট্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্যে কিন্তু এই কোম্পানিটা লাস্ট 1 বছরে এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে দেখুন স্যার, আমি বিএসসি থেকে কোম্পানিটার কী করেছি, যে পিডিএফটা সেটা ডাউনলোড করে নিয়েছি। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন বলছে কোম্পানি সাবডিভিশন, মানে ওটাকে স্প্লিট বলে, যে 1 ইকুইটি শেয়ার ভ্যালু যার 10, অর্থাৎ ফেস ভ্যালু, তাকে কি বলছে, ইচ ফুললি পেড ইন্টু 10 ইকুইটি শেয়ার। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু 10টা শেয়ার পেতে চলেছে, যার ফেস ভ্যালু হবে কত, 1। তো স্যার তাহলে কি এইটা কি কালকে থেকে বা মন্ডে থেকেই হচ্ছে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে হিট করবে? একদম নয়। দেখুন স্যার, যে কোনো স্প্লিট, বোনাস বলুন, এগুলো কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু এই রেকর্ড ডেট হবে, এবং রেকর্ড ডেটের পরে হচ্ছে কি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে হিট হবে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু দরকার। তো স্যার আবারও বলবো, যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবেন, এটা কিন্তু ভুল ডিসিশন হবে। কোম্পানি রেল সেগমেন্টে কাজ করে, তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, ছোট কোম্পানি, যার জন্য এত ভলিটাইল কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। তো যারা রিস্ক ইনভেস্টার তারাই কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারে। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 2%-এর কাছাকাছি কিন্তু, 2%-এর ওপরে পড়েছে। তো পড়ার পিছনে কারণ মার্কেটে একটা প্রেশার ছিল, বা বলতে পারেন পিএসইউ কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে, তো একটা প্রফিট বুকিং, ইন্ডিভিজুয়ালি আর কোনো কারণ নেই। দেখুন লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7% মতন, 7.5%-এর ওপরে পড়েছে। এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক মাসে এতটা পড়ার পরেও 5% বা 5.5%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো রিনিউয়াল সেক্টরের কোম্পানি, ভালো কোম্পানি, কোম্পানিটা শুধু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে না,
কোম্পানিটা তার সাথে কিন্তু সোলার বলুন, উইন্ড বলুন, সব কিছু নিয়ে কাজ করছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজগুলো কি, চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে নিউজটা কি, টাটা পাওয়ারের সাথে কিন্তু তারা কি করেছে, সাইন করেছে কিসের জন্য, যে গভর্নমেন্ট যে বিল্ডিংগুলো আছে সেখানে সোলার রুফটপ ইনস্টলেশন করবে, যেটা এনএইচপিসির জন্য কিন্তু একটা ব্যাপক বড় নিউজ। তার পাশাপাশি এই যে কোম্পানিটা যে সাইন হয়েছে টাটা পাওয়ারের সাথে, তো এই গভর্নমেন্ট বিল্ডিংয়ে যে ইনস্টলেশন, সোলার রুফটপের ইনস্টলেশনের কাজ করছে, কাজ চালু হবে, সেটা কিন্তু ডিসেম্বর 2025 মধ্যে কমপ্লিট করতে হবে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এনএইচপিসির জন্য। স্যার এনএইচপিসির সিএমডি আরপি গোয়েল, তো আরপি গোয়েল স্যার এনএইচপিসির সিএমডি ছিল। তো গভর্নমেন্ট কিন্তু গ্র্যান্ট করেছে আরও 3 মান্থ এক্সটেনশন করার জন্য আরপি গোয়েল। এটাও কিন্তু একটা ভালো বড় নিউজ, যেখানে আরপি গোয়েলের তত্ত্বাবধানে কিন্তু এনএইচপিসি এতটা ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি স্যার বাজেট, যেটা 23 তারিখে আসতে চলেছে। তো আমরা সবাই কম বেশি প্রায় জানি যে এই বাজেটে কিন্তু ভালো একটা ক্যাপেক্স হতে পারে রিনিউয়াল সেক্টরের জন্য। কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে ক্যাপেক্স করতে হবে। কি সোলার এনার্জি নিয়ে কাজ করে কোম্পানিগুলোর ক্ষেত্রে বলুন, কি উইন্ড এনার্জি বলুন, বা কি হাইড্রো এনার্জি বলুন, তো এই কোম্পানিটা কিন্তু 3টে জিনিস নিয়েই কাজ করে। তো বেস্ট কোম্পানি লং টার্মের জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন স্যার, এইচডিএফসি ব্যাংকের থেকে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেটা এইচডিএফসি ব্যাংক ফাইন্যান্স কোম্পানিকে নিয়ে। গভর্নমেন্ট বা আরবিআই বলতে পারেন, যে রুলস করেছে যে সেপ্টেম্বর 2025-এর মধ্যে যেসব আপার লেয়ার এনবিএফসিগুলো রয়েছে তাদের কিন্তু মার্কেটে লিস্ট হতে হবে। তো এইচডিএফসি ব্যাংকের যে ফাইন্যান্স কোম্পানিটা রয়েছে, তো তাকেও কিন্তু লিস্ট হতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইচডি বিএফএস লিস্ট হতে চলেছে ভায়া আইপিওর মাধ্যমে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে, এইচডিএফসি ব্যাংক বোর্ড গিভ নোড টু ইনিশিয়েট লিস্টিং অফ এইচডি বিএফএস ভায়া আইপিও, যেটা কিন্তু আজকের নিউজ, জাস্ট কিছুক্ষণ আগের নিউজ। দেখুন স্যার, আরেকটা আর্টিকেল থেকে দেখা যাচ্ছে কি আজকের নিউজ, জাস্ট কিছুক্ষণ আগের নিউজ, এইচডিএফসি ব্যাংকের বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসের আইপিওর জন্য। তো স্যার বলতে পারেন যে এইচডিএফসি ব্যাংকের কিন্তু এইচডিএফসি গ্রুপের আরেকটা আইপিও বাজারে লিস্ট হতে চলেছে। এই আইপিও কিন্তু ধামাকা মাচাতে পারে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস। 2025-এর সেপ্টেম্বরের মধ্যে তাদের কিন্তু লিস্ট হতে হবে। কেন? আইপিও তার আগেই আসবে, লিস্ট হতে হবে কেন? কারণ আরবিআই কিন্তু সেই ডেটটাই বেঁধে দিয়েছে প্রতি কটা আপার লেয়ার এনবিএফসির জন্য। শুধু এইচডিএফসি ব্যাংক নয়, বাজাজ এরও যে ফাইন্যান্সিয়াল গ্রুপ রয়েছে তাদেরও কিন্তু মার্কেট লিস্ট হতে হবে। তো সেইভাবে দেখলে দেখা যাবে বড় বড় আইপিও কিন্তু আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা যদি আইপিও আসে, এই আইপিওটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ ভালো একটা আইপিও লিস্ট হতে চলেছে। আরবিএল ব্যাংক আজকে 20 তারিখ, আজকে কিন্তু আরবিএল ব্যাংকের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1%-এর ওপরে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কী হয়েছে। আমরা ব্যাংকের স্ট্যান্ডার্ড লোড রেজাল্ট দেখব, যেখানে ব্যাংকটা যে রেজাল্ট দিয়েছে সেটা কিন্তু রুপিস কী আছে, ল্যাকে আছে। ওকে, সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স 30/6/23, 31/3/23, অর্থাৎ 6/24। সিকোয়েন্স কিন্তু ঠিকঠাক আছে, 3/24 এটা, এবার আমরা ব্যাংকের কী করব, ব্যাংকের টোটাল ইনকাম দেখে নেব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে ব্যাংক কী করেছে। ব্যাংক 1 বছর আগে 3,54,129, আগের কোয়ার্টারে 4,21,000, এখন কিন্তু 4,30,000। তো দেখলে দেখা যায় 3,54,000টা ইয়ারলি 4,30,000 হয়েছে, বেড়েছে, আর কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে। চলুন আমরা এক্সপেন্সেস দেখে নিই। তো আমরা যদি টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে যে ব্যাংক 1 বছর আগে 2,89,000, আগের কোয়ার্টারে 3,32,000, এই কোয়ার্টারে 3,44,000। তো ব্যাংক যেরকমভাবে তার ইনকাম বাড়িয়েছে সেভাবে কিন্তু খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়ে গেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখব। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে যে ব্যাংক 1 বছর আগে 64,749, আগের কোয়ার্টারে 88,700, এই কোয়ার্টারে 85,900। তো ব্যাংক ইনকামটা বাড়ালেও খরচা যেহেতু কন্ট্রোলে করতে পারেনি, তাই জন্য অপারেটিং প্রফিট যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি স্লাইটলি কমেছে। এবার আমরা ব্যাংকের নেট প্রফিট দেখে নেব। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, তো দেখলে দেখা যাবে যে ব্যাংক কী করেছে,
এক বছর আগে 28,811, আগের কোয়ার্টারে 35,264, এই কোয়ার্টারে 37,152। তো নেট প্রফিট, যেই প্রফিট ব্যাংকের ঘরে ঢুকবে সেই প্রফিট দেখলে দেখা যাবে 28,000টা 37 হয়েছে এবং 35,000টা 37 হয়েছে। ইয়ারলি এবং কোয়ার্টারলি পারফরমেন্স ব্যাংকটা যথেষ্ট ভালো দেখিয়েছে। তো অ্যাট ফার্স্ট আমরা কি দেখলাম? প্রফিট, নেট প্রফিট। এবার প্রভিশন এবং এনপিএটা দেখব। চলুন প্রভিশনটাকে দেখে নিই। প্রভিশন কি? যে ব্যাংক মনে করছে সেই টাকাটা ব্যাংকের ঘরে আর আসবে না। তো প্রভিশন 8 নম্বর কলম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কি ছিল? 26,000, আগের কোয়ার্টারে 41,000, এই কোয়ার্টারে 36,000। তো স্যার প্রভিশন ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কমেছে। তো কোয়ার্টারলি কমেছে, এটা কিন্তু একটা ভালো জিনিস, যার জন্য প্রফিটটা কিন্তু এতটা ভালো আমরা দেখতে পেরেছি যে কোয়ার্টারলি প্রফিটটা বেড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে এনপিএ দেখব। তো আমরা কোন এনপিএ দেখব? আমরা কিন্তু গ্রস এনপিএ দেখব। তো গ্রস এনপিএ যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এনপিএ মিন্স নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ এই অ্যাসেটটা কোনো পারফরমেন্স করছে না। কত ছিল? 2,40,000, আগের কোয়ার্টারে 2,27,000, এই কোয়ার্টারে 2,37,000। তো প্রফিট ভালো করলেও, প্রভিশন মোটামুটি করলেও এনপিএ কিন্তু ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো স্যার বলতে পারেন রেজাল্ট কিন্তু একটা মিক্সড রেজাল্ট হয়েছে, মোটামুটি রেজাল্ট হয়েছে। এখন স্যার দেখার বিষয় যে মন্ডেতে কীরকম রিয়্যাক্ট করে মার্কেট এই ব্যাংকের রেজাল্টকে নিয়ে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না বা দিও নি। কোম্পানিগুলো নিয়ে নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কি না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।